আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমেরিকাতে শনিবার শুরু হলো। সাধারণত শনিবার একটা খুব রিল্যাক্সিং থাকে, শনি রবি ছুটি। মেইন কথা হচ্ছে আমাদের কোম্পানির লোকজন, আমেরিকার বেশিরভাগ কোম্পানির লোকজন শুক্রবার থেকেই তারা উইকেন্ড কাউন্ট করা শুরু করে, কারণ শুক্রবার দুপুরের পর থেকে অনেকটা কাজের প্রেশার কমা শুরু করে, সবাই একটা ভ্যাকেশন মোডে চলে যায়। সো বলা যায় যে কালকে দুপুরের পর থেকেই উইকেন্ড শুরু হয়ে গেছে আর কি। তো আজকে সকালে ঘুম থেকে উঠছি 10টার পরে। আপনারা অনেকেই জানেন যে আমি আসলে আমাদের লামার ইউনিভার্সিটির দীর্ঘদিন অর্গানাইজেশনের সাথে, স্টুডেন্টদের সাথে কানেক্টেড থাকার কারণে অনেকের সাথেই একটা ভালো নেটওয়ার্ক তৈরি হয়েছে এবং সবার সাথে এখনও যোগাযোগ হয়, এবং চেষ্টা করি আমাদের যারা নিউলি গ্র্যাজুয়েট স্টুডেন্ট তাদেরকে একটু জব রিলেটেড গাইডেন্স দিতে। আমি যখন শুরু করছিলাম তখন আমাকে ওর বড় ভাইয়েরা গাইড করেছিল। সো সেই জায়গা থেকেই আমার একটু চেষ্টা যে যাতে আপনাদেরও উপকার হয়। সেই সাথে ইউএসএতে যারা নিউ গ্র্যাজুয়েট আছে, ওভারঅল ইউএসএ কিংবা আদার্স কান্ট্রি, সব জায়গাতে মোটামুটি জব সার্চিং একই রকম। ইউএসএতে যেরকম যে পরিমাণ জবের অপরচুনিটি আছে, আবার ক্যান্ডিডেটও অনেক বেশি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মনে আছে যারা বাংলাদেশে আমরা সরকারি চাকরি অনেক সময় ট্রাই করতাম, তখন কি হতো, বিসিএসে দেখা যাচ্ছে 10 লাখ মানুষ পরীক্ষা দিচ্ছে, কিন্তু সবাই কি আপনার কম্পিটিটর না। 10 লাখে হয়তো 10,000 আপনার কম্পিটিটর, বাকিরা শুধু পরীক্ষা দেয়। বাকিদের ফোকাস হয়তো বিসিএস না, তারা হয়তো অন্য কিছুর জন্য ভালো, হয়তো ব্যাংক জব কিংবা প্রাইভেট জব, বাট পরীক্ষা দিচ্ছে, তো সবাই তো আপনার কম্পিটিটর না। তো সেই ক্ষেত্রে আমেরিকাতেও এরকম কম্পিটিশন অনেক বেশি। একটা জবের এগেনস্টে প্রায় অনেক সময় দেখবো 500, 1000 পর্যন্ত অ্যাপ্লিকেশন পড়ে, 2000ও পড়তে পারে। সব পুরাটা তো দেখা যায় না, 100+ দেখায় লিঙ্কডইনে, ও কখনো কখনো পুরোটা দেখা যায় বলতে অন্য কোনো ওয়েবসাইট আছে, সেখানে অনেক সময় দেখা যায়। তো যাই হোক, আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যখন আপনার গ্র্যাজুয়েশন শুরু হবে তার কতদিন আগে আপনার জব সার্চ করা শুরু করা উচিত। আমার এক বড় ভাই বলছিল একদিন যে উনি সম্ভবত এনভিডিয়াতে জব করে। উনি ওনার একটা ক্যারিয়ার সেশন উনি বলছিল যে আপনার ইউএসএ আসার পরে আপনি কি চান। আপনি কি যদি মাস্টার্স করতে আসেন তাহলে আপনার ফোকাস কি পিএইচডি করা, তাহলে আপনি পরবর্তী ডে 1 থেকেই, যেদিন আপনি ইউএসএতে পৌঁছাবেন, সো সেদিন থেকেই আপনাকে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে যে পিএইচডির জন্য আপনি প্রিপেয়ার্ড হবেন। আর যদি আপনার জব ইচ্ছা থাকে তাহলে জবের জন্য প্রিপারেশন নিতে হবে। সো সেটা নিয়ে অন্যদিন কথা বলবো। আজকে আমার উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে একজন নিউলি গ্র্যাজুয়েট বা আপনি ইউ আর গোয়িং টু বি নিউ গ্র্যাজুয়েট, তখন প্রিপারেশনটা কীরকম হবে। সেক্ষেত্রে প্রথম যে জিনিসটা লাগবে এটা হচ্ছে আপনার ফিল্ড সিলেকশনের পরে আপনার রেজুমি। ইউএসএতে সিবিকে রেজুমি বেশিরভাগ বলা হয়, তো সিবি বা রেজুমি ঠিক করতে হবে। এরপরে আপনাকে জবের
কোন টাইটেলে আপনি অ্যাপ্লাই করবেন সেই টাইটেলটা ঠিক করে জব সার্চ করা শুরু করতে হবে। এখানে ফিল্ড সিলেকশনটা হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা ভুল হলে বাকি সব কিছু, এটা হচ্ছে বেস। আর একটা কথা সবসময় মাথায় রাখবেন, আপনি যেই জব নিয়ে মানে যেটা নিয়ে আপনি ট্রাই করতেছেন বা যেটা আপনার ফিল্ড, সেই ফিল্ডটা আপনি সিলেক্ট করে ফেলছেন, সেটার পিছনেই আপনি সময় দেবেন। প্রয়োজন হলে ফিল্ড সিলেকশন করতে আমি বলবো যে 7 দিন সময় নেন, প্রয়োজন হলে 10 দিন নেন, 1 মাসও নিতে পারেন। বাট ফিল্ড সিলেকশন জরুরি। আমার ক্ষেত্রে আমার ফিল্ড সিলেকশন করতে একটু সময় লেগেছিল, বিকজ আমার ক্ষেত্রে একটু কনফিউশন ছিল ব্যাপারটা। আমি কীভাবে ফিল্ড সিলেক্ট করলাম সেটাও আমি একদিন আলোচনা করব। কিন্তু আমার ফিল্ড সিলেক্ট করতে আমার 3 মাস লেগে গেছে, মানে ফাইনাল ডিসিশন নিতে। বাট আমি জানতাম আমি কী করব। তো ফর এক্সাম্পল, আপনি কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং মানে কন্ট্রোল এবং অটোমেশন নিয়ে আপনি কাজ করতেছেন, মানে জব সার্চ করতেছেন, বা এটা আপনি ফিল্ড সিলেক্ট করছেন, কিন্তু 2 মাস জব খোঁজার পরে বা 1 মাস জব খোঁজার পরে আপনি যদি সাকসেস না হন, আপনি আবার চেঞ্জ করবেন। ডোন্ট ডু দ্যাট। এটা যদি করেন তাহলে আপনি একটা সমাজে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো আপনি যেটা নিয়ে কাজ করতেছেন সেটাই আপনার করা উচিত। মানে এবং এক সময় এটাতেই সাকসেস আসবে, বারবার সুইচ করা যাবে না। এ পর্যন্ত যে কয়জন এরকম সুইচ করেছে আমার জানা মতে, কারণ প্রতিদিনই 3-4-5 জনের সাথে আমার কথা হয়, বিশেষ করে আমার ইউনিভার্সিটি। আমি এখন একটা ইউনিভার্সিটির পাশে থাকি, সেখানেও কিছু ছেলেপুলের সাথে কথা হয়। তো যারা আসলে সুইচ করছে এ পর্যন্ত, তারা সবাই স্ট্রাগল করছে। মানে বারবার সুইচ করা যাবে না। একবার কন্ট্রোল অটোমেশন ট্রাই করছেন, একবার মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ট্রাই করছেন, আবার আমার মনে হলো যে না, আমার সাকসেস আসতেছে না, আমি কি বলে আমি একটু অন্যভাবে দেখি। না, এটা করা যাবে না। হ্যাঁ, তবে করা যাবে। আপনার মেইন ফোকাস যদি কন্ট্রোল ইঞ্জিনিয়ার থাকে, আপনি 80% এফোর্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ার দিতে হবে। আর বাকিটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে ট্রাই করতে পারেন। ওকে, আপনার যদি মনে হয় যে না, আই এম অলসো ক্যাপেবল অন দিস ফিল্ড, দেন ইউ ক্যান ট্রাই। বাট আপনার যে ফিল্ড, আপনাকে ওই ফিল্ডেই মানে থাকতে হবে আর কি। সো এখন ফিল্ড সিলেকশনটা কীভাবে করবেন, আমি আজকে মেনলি রেজিউমে নিয়ে আলোচনা করব, কিন্তু সেই সাথে ফিল্ড সিলেকশনটা একটু হালকা দিই। ফিল্ড সিলেকশন বেসিক্যালি 2টা জিনিসের উপরে বেস করে হয়। যদি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমি বলবো যে ডেফিনেটলি প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের উপরেই, মানে আপনি 2 বছর, 3 বছর, 5 বছর বা 7 বছর জব করে আসছেন, এবার তো আপনি আর সুইচ করবেন না, রাইট? জেনারেলি কেউ করে না। এতে করে যেটা হবে, আপনি যদি সুইচ করেন আপনার কনফিডেন্ট লেভেল লো থাকবে, সাকসেস রেট কম। সো জেনারেলি সুইচ করে না। আপনার যদি প্রিভিয়াসলি, আমি বলবো যে 2 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আমার মনে হয় আর সুইচ করার দরকার নেই। সুইচ যদি করতেও হয় তাহলে সেটা টোটালি ব্যক্তিগত ব্যাপার আপনার, আপনি কতটা কনফিডেন্ট সেটার উপরে ডিপেন্ড করছে। আর যদি আপনার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কি হবে, তাহলে আপনার ইন্টারেস্ট, আপনার আসলে আপনি কিসে ইন্টারেস্টেড, কিসের উপরে হতে পারে, কন্ট্রোল হতে পারে, আইটি, যেটা আপনার ভালো লাগে। ইউনিভার্সিটি লাইফে আপনার প্রজেক্ট করছেন, আপনার কোনটা ভালো লাগছে। তারপরে আমি বলবো যে আপনি যে ইউনিভার্সিটিতে যে জব করছেন সেখানে যদি অনেকেই টিএ বা আর সেটার এক্সপিরিয়েন্স। সো ওভারঅল আপনার ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে আপনি ফিল্ড সিলেক্ট করতে হবে। ফিল্ড সিলেকশন হয়ে গেল, তো এবার সিভি আসি বা রেজুমে। আমি একটা কথা সবাইকে সবসময় বলি যে একটা রেজুমে রেডি করতে, ধরেন আমার এই রেজুমেটা, আমার রেজুমেটা রেডি করতে কত লাগবে? 2 ঘন্টা লাগবে। 2 পেজের একটা রেজুমে, সব কিছু এডিট করে সব ইনফরমেশন দিলে। এবার এখন তো এআইয়ের যুগ, চ্যাট জিপিটি বা জেমিনি কিংবা যে কোনো এআইকে দিলে হয়তো বা সর্বোচ্চ 10 মিনিটে রেডি হয়ে যাবে। বাট একটা রেজুমে রেডি করতে হয়তো 1 ঘন্টা লাগে। বাট এই রেজুমে জবের কল পাওয়ার মতো
রেডি হইতে বা জব পাওয়ার মতো পেতে 2 থেকে 3 মাস লাগে। এখন কেন বলছি এই কথা? আচ্ছা, করার রিজন হচ্ছে আপনি এই রেজুমিটা রেডি করলেন। দেখেন, আমার এই রেজুমির এই এই চেহারা আসতে, এরকম একটা চেহারা দেখেন যেখানে এত ডিটেল, এরকম একটা চেহারা আসতে আমার সময় লাগছে 3 মাস। কারণ আমি যখন জব অ্যাপ্লাই করতাম তখন কন্টিনিউয়াসলি আমার রেজুমি চেঞ্জ হতো। এখন কথা হচ্ছে রেজুমি চেঞ্জ কি জিনিস? অনেকে আমরা ভুল বুঝি। আমরা যেটা করি, একটা স্পেসিফিক জব অ্যাপ্লাই করার জন্য আমরা ওইটার ডিটেল চ্যাটজিপিটিকে দিয়ে একদম মানে বলি যে এরকম একটা রেজুমি বানায় দাও, সেরকম বানায় সেটা অ্যাপ্লাই করি। এটা হচ্ছে সব থেকে একটা ভুল স্ট্র্যাটেজি। আমরা এই স্ট্র্যাটেজিতে কোনোভাবেই কখনোই যাব না। আমরা যেটা করব, আমি একটা রেজুমে রেডি করব। আমরা যা আছে সেটা আমরা কখনো মিথ্যা বলবো না। এটা হচ্ছে মিথ্যা বলবো না, কিন্তু মানে কিছু জিনিস অ্যাড করব, সেই নলেজটাকে আমরা জেনে নেব, গেইন করে। ফর এক্সাম্পল আমি একটা টার্ম বোঝানো, ফর এক্সাম্পল রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। আমি যদি অনেকেই জিজ্ঞাসা করছি যে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার কি, আমাদের দেশে যারা বেশিরভাগই অনেকে জানে না রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার কি। সো রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারটা হচ্ছে বেসিক্যালি মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারকে আমি যদি একটু আপার ভার্সন বলি, ফর এক্সাম্পল মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার যদি একজন অনার্স পাস হয়, তাহলে একজন রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার পিএইচডি ওই স্পেসিফিক জিনিসে, ফর মেনটেন্যান্স এবং আদার জিনিস। তো মানে হচ্ছে একটা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার কী করে? একটা মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার হচ্ছে সে জানে, ফর এক্সাম্পল একটা ট্রান্সফর্মার হঠাৎ করে ব্রেকডাউন হলো, অথবা একটা জেনারেটর শাটডাউন হয়ে গেল কোনো কারণে, অথবা একটা সার্কিট ট্রিপ করলো, অথবা কোনো একটা ডিসকানেক্টেড বা সুইচের সেফটি সুইচের কোনো একটা টার্মিনাল বার্ন আউট হয়ে গেল, হোয়াট এভার ইট ইজ, এনিথিং। সো সে কী করবে? এটাকে মেনটেন করবে, রাইট? এটাকে ঠিক করবে। বাট একজন রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে, সে যদি একটা ফ্যাক্টরির দায়িত্বে থাকে, তাহলে সেই তার ফ্যাক্টরিতে তার আন্ডারে যতগুলা ইকুইপমেন্টস আছে সেইগুলার কমপ্লায়েন্স মেনটেন করা, তারপরে আদার্স কোড মেনটেন করে ফিউচারে কী ধরনের রিস্ক আসতে পারে, এগুলো কীভাবে মিটিগেট করা যায়, কী করলে এটা লং টাইম লংজিভিটি, এটা লং টাইম সাস্টেইন করবে, এই জিনিসগুলা দেখভাল করা। সো সে হচ্ছে আর একটু নলেজেবল। সো মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারে কিন্তু আরও বেশি নলেজ রেখে, যাতে ইন ফিউচারে সাডেন ব্রেকডাউন না হয়, ইন ফিউচারে যাতে ইজ আ লং টাইম, যাতে মানে ইকুইপমেন্টটা চলে উইদাউট এনি হ্যাসেল, এইগুলা মেনটেন করা সে হচ্ছে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার কাজ। আরও অনেক কাজ আছে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার। সো ফর এক্সাম্পল বললাম। সো এখন আমরা আসি রেজুমির ইয়েতে। সো এখন রেজুমি যখন আপনি রেডি করবেন, তখন একটা মাস্টার রেজুমি আপনি রেডি করে রাখবেন। তো এরপরে যখন আপনি একটি স্পেসিফিক জবে অ্যাপ্লাই করবেন, আপনার মাস্টার রেজুমি আপনার ঠিক থাকবে। তো যে বললাম যে আপনি একটা জিনিস জানেন না, মানে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার কি জানেন না, কিন্তু কোনো একটা জায়গায় রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার খুঁজতেছে। সো আপনি কী করবেন? রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারটা নিয়ে পড়াশোনা করবেন। ওই স্পেসিফিক জব করার জন্য যে নলেজটা লাগে সেটা যদি আপনার না থাকে, আপনি চ্যাটজিপিটি, আপনি ইউটিউব, এনিথিং, এটা দেখে আপনি শিখে নেবেন। শিখে আপনি তারপর সেটা সিভিতে লিখবেন, তাহলে মিথ্যা বলা হলো না। এটা আমাকে বলছিল হচ্ছে রাজীবদা হচ্ছে আমাদের বৌমন্টের এক বড় ভাই। উনি যথেষ্ট ভদ্র মানুষ, আমাকে অনেক হেল্প করছে, আমাদের অনেককেই উনি হেল্প করছে। ওনার মতো মানে হেল্পফুল ডিসেন্ট মানুষ আমি আসলে কম দেখছি মোমেন্টে। সো আমি অবশ্যই ওনার জন্য দোয়া করি। উনি আমাকে যথেষ্ট হেল্প করছে, নিজে হাতে আমার সিভি কারেকশন করে দিয়েছে। যাই হোক, এখন রেজুমিটা আপনি রেডি করবেন। এখন ফর এক্সাম্পল আপনি ফিল্ড সিলেক্ট হয়ে গেছে, আপনার ফিল্ড হচ্ছে মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, রাইট? এখন আমি যদি আরেকটু ফিল্ড নিয়ে আলোচনা করি, যেহেতু আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা আমি ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্যাল দিস টাইপ অফ ইঞ্জিনিয়ারিং আমি একটু ভালো বুঝি, জানি, এটা নিয়ে বলতে পারি। সো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে আপনার কী কী ফিল্ড থাকতে পারে?
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মেন ফিল্ড হচ্ছে কন্ট্রোল আর অটোমেশন, তারপরে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, তারপরে ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রিক্যাল, মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার, রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার, ডিজাইন ইঞ্জিনিয়ার। ডিজাইনকে আমি আবার অনেক ভাগে ভাগ করতে পারি। আপনি সাবস্টেশন ডিজাইন হতে পারে, আপনি প্রজেক্ট ডিজাইন হতে পারে, অনেক রকম ডিজাইন হতে পারে, সার্কিট ডিজাইন হতে পারে, এটা বিশদ। তো ডিজাইনে আপনি কোনটা যাচ্ছেন সেটা। আর এরপরে আসি প্রজেক্ট ম্যানেজার। মানে অনেক রকম প্রজেক্ট ম্যানেজার হয়। সো জেনারেলি প্রজেক্ট ম্যানেজার, ইলেকট্রিক্যালের যে প্রজেক্ট ম্যানেজার হলে সে মেকানিক্যালের জিনিসপত্র নিয়েও টেক কেয়ার করবে, ইন্ডাস্ট্রিয়াল মানে রিলেটেড সব কিছু। আর আরেকটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট যেটা আসলে এটা আমার ফিল্ড, এখন এটাতে আমি আসি, সেটা হচ্ছে এটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। আমি বরাবরই কাস্টমার সাপোর্ট, কাস্টমার ওরিয়েন্টেড জব করে আসছি। আমি রিসার্চ ডেভেলপমেন্টে জব করছি, মেনটেন্যান্সের জব করছি প্রথমের দিকে কিছুদিন। তারপরে আমি মানে সবসময় আসলে আমি সার্ভিস টিমের সাথে কানেক্টেড ছিলাম। কীভাবে ট্রান্সফর্মার, ফুল সাবস্টেশন মানে ইনস্টলেশন কমিশনিং হয়, জেনারেটর, একটা গ্যাস জেনারেটর মানে ক্যাপটিভ পাওয়ার ফুল ইনস্টলেশন কীভাবে হয় সেটা দেখেছি। খুব কম সুযোগ হয়েছে, আমি আসলে বেশি দিন জব করতে পারিনি ক্যাটারপিলারে, মানে NWM কাজ করেছি আমি। তারপরে একটা গ্যাস জেনারেটরের ওভারহোলিং কীভাবে হয় আমি জানি, আমি ওভারহোলিংয়ে জয়েন করেছি। সো আমার মোটামুটি টেকনিক্যাল নলেজ আমি সবসময় থিওরিটিক্যালি অনেক বেশি আমার ছিল আমি মনে করি। এই জন্য আমি দীর্ঘ 7 বছর আমার ক্যারিয়ারে, এখন 7 বছর রানিং। সো আল্লাহর রহমতে যতটুকু সাকসেস, এটার রিজন হচ্ছে যে আমি সবসময় একটু টেকনিক্যাল জিনিসগুলার ডিটেল জানার চেষ্টা করতাম, ডিটেল নলেজ রাখার চেষ্টা করতাম। কারণ তার কাস্টমার ফেসিং যদি কোনো কিছু আপনার জব করতে হয়, আপনি যদি একজন ভালো মানে থিওরিটিক্যাল নলেজ যদি আপনার ভালো না থাকে, তাহলে আপনি এই জায়গাতে সাকসেসফুল হবেন না। সো আমার ফিল্ডটা হচ্ছে যে কাস্টমার সাপোর্ট। আমি কি অ্যাকাউন্ট ম্যানেজার হিসেবে জব করছি আল্টিমেক্স এনার্জি NWM বাংলাদেশে। সো কি অ্যাকাউন্ট ম্যানেজার মেনলি, এটা কি অ্যাকাউন্ট ম্যানেজার অনেক সময় নামটা শুনে মনে হয় যে এটা অ্যাকাউন্ট না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা ইন্টারন্যাশনাল টাইটেল। এইটা হচ্ছে কি অ্যাকাউন্ট ম্যানেজার হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট কন্ট্যাক্ট পারসন ফর স্পেসিফিক কাস্টমার্স, যাদেরকে আপনি টেকনিক্যাল সাপোর্ট দিবেন, তাদের সব কিছুর সলিউশন, মানে আপনি হচ্ছে তাদের একমাত্র কানেকশন পয়েন্ট। আপনাকে যা কিছু হবে মানে এভরিথিং, মানে একটা হয় না যেমন একটা পরিবারের দায়িত্ব নেই, যে পরিবারের গার্জিয়ান হলে তার সব কিছু যেমন দেখভাল করার দায়িত্ব আমার। আমি যদি কোনো একটি স্পেসিফিক কোম্পানির কি অ্যাকাউন্ট ম্যানেজার হই, তাহলে কি অ্যাকাউন্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে যে তার ওই কোম্পানির যতগুলো ইকুইপমেন্টস আছে মানে আমার রিলেটেড, তার সব কিছু টেক কেয়ার করার দায়িত্ব আমার, এনিথিং। সো আমি টেকনিক্যাল সেলসে জব করছি, আফটার সেলসে জব করছি, কাস্টমার সাপোর্ট কি অ্যাকাউন্ট ম্যানেজার জব করছি। আমেরিকাতে এই জায়গাটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমার জন্য, বিকজ অনেকেই ডিমোটিভেটেড করছে বলবো এটা না, অনেক বড় ভাই বলছে সরি এটা তোমার জন্য কঠিন হবে, কারণ কাস্টমার ফেসিং বা টেকনিক্যাল সেলস কিংবা টেকনিক্যাল সাপোর্ট এই জিনিসগুলোতে ওরা সবসময়, যেহেতু এখানে কমিউনিকেশনের একটা ব্যাপার থাকে, যেহেতু এখানে সরাসরি কাস্টমার ডিলিংসের ব্যাপার থাকে, এটা একটু চ্যালেঞ্জিং হবে। কিন্তু আমি কিছুদিন বোথ সাইড কাজ করছি। তখন হোসেন ভাই আমার সবথেকে বড় ভাই, আমার নর্থ সাউথ ইউনিভার্সিটি বড় ভাই, লামারের বড় ভাই। সো উনি আমাকে আমার আজকে এতদূর পর্যন্ত আসার পিছনে ওনার একটা বড় অবদান আছে। আমি ওনার নাম সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি, দোয়া করি সবসময় ওনার জন্য। শুধু আমি না, লামারের অনেক মানুষ, অনেক ছেলেবেলে তার মাধ্যমে আসলে উপকৃত হয়েছে। তিনি যে পরিমাণ গাইডলাইন
স্টুডেন্টকে দিয়েছে, অনেকে সাকসেসফুল হয়েছে। যাই হোক, এখন বুঝলো যে তুই ইয়ে করবি, জব ট্রাই করিস, একদিকে ফোকাস থাক, এনার্জিটা ডিভাইড যেন না হয়। এনার্জিটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে যেটা হবে, সাকসেস আসাটা কঠিন হবে। যেখানে এনার্জিটা, যেটা ট্রাই করছি ওটাই ট্রাই কর। আর এরপরে আমি আশিক ভাইয়ের সাথে একদিন কথা বললাম, আমাদের কুয়েটের বড় ভাই, লামারের বড় ভাই, আমাদের আশিক ভাই, উনি এখন ইন্টেলে কাজ করে। সো উনি আমাকে বললো যে ইমরান, এটা খুব কঠিন কিছু না, আমি অলরেডি দেখছি কাস্টমার ফেসিং এই পজিশনে এশিয়ান অনেক ছেলেপেলে জব করতেছে, বিশেষ করে চাইনিজ অনেকে আছে, তো এটা কঠিন হবে না। এবং উনি নিজেও ওনার ফিল্ডটা বাংলাদেশে থাকা অবস্থায় উনি কাস্টমার ফেসিং বা ডিলিংসে জব করছে, উনি বড় বড় কিছু কোম্পানিতে বেশ বড় পজিশনে। তো ওনার সাথে কথা বলে তারপরে আরেকজন, ফাইনালি আমি এক বড় ভাই ফাত্তা ভাই, আমাদের সামনে কলিগ, আমার অ্যালামনাই, সো উনি আমাকে ফাইনালি বললো যে ভাই, যেটা আপনি করে আসতেছেন, যেটা আপনি জানেন, সেটার পিছনে টাইম দেন। পরে 3টা মানুষের সাথে কথা বলে আমি ফাইনালি আসলে ডিসিশন নিলাম যে এটা আমার জন্য ভালো হবে। সো এইভাবে আমার ফিল্ড সিলেকশন আমি করি। তো কাস্টমার ফেসিং, সো যেটা বলতেছিলাম যে কন্ট্রোল অটোমেশন, তারপর ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল মেনটেনেন্স, ডিজাইন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এগুলোর সাথে লাস্টে যেটা আছে সব থেকে ইম্পর্টেন্ট, অনেক বেশি জব অপরচুনিটিস, বাট এখানে আসলে আমাদের এশিয়ান মানুষজন খুবই কম। বাট আপনি যদি কনফিডেন্ট হন, আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, তাহলে ডেফিনেটলি আমি বলবো যে ইউ শুড গো ফর দ্যাট। আপনার যদি কমিউনিকেশন স্কিল বেটার হয়, আপনি যদি মনে করেন যে ট্রাভেল করতে পছন্দ করেন, আপনি একটা জিনিস দেখবেন আমার রেজিউমেতে, এখানে আমি দেখতে পাচ্ছি কিনা জানি না, এই যে একটা আমি লিখে দিয়েছিলাম যে আই এম রেডি টু ট্রাভেল, লাইক আই এম ওপেন আপ টু 80% ডোমেস্টিক অর ইন্টারন্যাশনাল ট্রাভেল। সো আসলে ট্রাভেল করতে, ড্রাইভ করতে আমি অনেক পছন্দ করি। বাংলাদেশ থেকেই আমি নিজে সবসময় ড্রাইভ করতাম, এখানেও তো ডেফিনেটলি নিজে ড্রাইভ করতে হয়। সো আমি গাড়ি চালায় কোথাও যেতে বা ট্রাভেল করতে আমার খুব ভালো লাগে। সো এই জন্য এটা একটা বড় রিজন যে আমি এটা চুজ করছি। আর সো আপনি যদি ট্রাভেল করতে পছন্দ করেন, আপনি যদি মানুষের সাথে মিশতে পছন্দ করেন, গল্প করতে পছন্দ করেন, প্রবলেম সলভ করতে, মেন করতে হচ্ছে আপনি যদি প্রবলেম সলভিং, এবং একটা ব্যাপার থাকে না যে ওকে আই উইল টেক কেয়ার অফ, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। সো এই যে জিনিসটা, যে কোন একটা কাস্টমারকে বলা যে ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস থিং, আই উইল লাইক আই এম অন ইট। সো এই ব্যাপারটা, এটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আই উড সে যে ইউ শুড গো ফর লাইক কাস্টমার ফেসিং। এটা হতে পারে টেকনিক্যাল সেলস ইঞ্জিনিয়ার, এটা হতে পারে কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার, কি অ্যাকাউন্ট ম্যানেজার। সো এবং এখানে আসলে স্যালারিটা আমি বলবো অনেক ভালো, এবং একটা গুড অ্যামাউন্ট অফ আপনি ইনসেন্টিভ বলি, ইউএসএতে এটা আসলে বোনাস বলা হয়, সো বোনাস পাওয়া যায়, এবং আপনি ফ্রিডম থাকবে অনেক। মানে যেমন আমি যখন জব করি, মানে আমার কোনো মানে বাইন্ডিংস নাই, আমি ঘুরছি ফিরছি, গল্প করতেছি আমার কাস্টমারের সাথে, মানে আমি কোনো প্রেশারের মধ্যে থাকি না আর কি। প্রেশার থাকে ডেফিনেটলি, বাট দ্যাটস সবারই থাকে। সো এখন সেটা, যাক আমরা রেজুমেটা আসতে চাচ্ছি বারবার, বাট বারবারই হচ্ছে ইয়েতে চলে যাচ্ছি, ফিল্ড সিলেকশন বা আদার্স চলে যাচ্ছি। সো রেজুমে তো রেডি হলো, এখন যত বেশি জব অ্যাপ্লাই করবেন তত আপনার রেজুমিটা ইয়ে হবে, লাইক তত বেশি আপনার রেজুমিটা স্ট্রং হবে। আপনি বুঝবেন যে আসলে ইউএসের মানুষজন কী চাচ্ছে, বা আপনি যে দেশ থেকে, আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, হোয়ারএভার ইউ আর, সো ইউরোপের এনি কান্ট্রিজ, আপনি সব জায়গায় একই, দ্যার ইজ নো ডিফারেন্ট, জব সার্চিং সব একই। তো হ্যাঁ, কীভাবে আসলে আপনি একটা রেজুমিকে এস্টাবলিশ করবেন ভালো অবস্থায়, সেটা আলোচনা করি। সো এই রেজুমিটা যখন একটা রেডি হবে, একটা মাস্টার রেজুমি, আপনি যা যা জানেন, যা যা পারেন, সেগুলো অনুযায়ী এরপরে আপনি স্পেসিফিক একটা জবে অ্যাপ্লাই করতেছেন। সো ওই জবে অ্যাপ্লাই করতে যেয়ে আবার রেজুমিটা ওরকমভাবে রেডি হলো। তো আমি সবসময় বলি 70 থেকে 80% সেম থাকবে আপনার মাস্টার রেজুমে, আপনার যা কিছু আছে, বাট ওই 30% চেঞ্জ করবেন।
সো এখন 30% কি চেঞ্জ করবেন, সেটা আমি দেখাবো। সো চেঞ্জ হচ্ছে প্রথম জায়গায় চেঞ্জ হবে জব রেসপন্সিবিলিটিস। এখন আপনি বলতে পারেন ভাই আমি তো তাহলে তো মিথ্যা হয়ে গেল। না, ধরেন আপনি একটা কোম্পানিতে 20 রকম কাজ করে আসছেন, 20 ধরনের রেসপন্সিবিলিটিস ছিল, অথবা তার আগে একটা কোম্পানিতে কাজ করছেন, সেখানে হয়তো বা আরও কিছু জব রেসপন্সিবিলিটিস ছিল। তো আপনার টোটাল 10 বছরের ক্যারিয়ারে আপনি তো 50 রকম কাজ করছেন, বাট আপনার এই রেজিউমেতে কি 50 রকম দেওয়ার সুযোগ আছে? বলবো যে না। তো আপনি ধরেন একটা 20টা জব রেসপন্সিবিলিটিস দিয়ে আপনি জব রেডি করলেন, কিন্তু যখন আপনি স্পেসিফিক জবে অ্যাপ্লাই করবেন, কিন্তু এক একটা এক্সপিরিয়েন্সের নিচে আমি বলবো 5 থেকে 7টার বেশি জব রেসপন্সিবিলিটিস থাকা উচিত না। তাহলে ওই যে আপনার মাস্টার রেজুমিটা থাকলো, এই মাস্টার রেজুমিটা আপনি রাখবেন, আর যে স্পেসিফিক জবে অ্যাপ্লাই করবেন ওই স্পেসিফিক জব অনুযায়ী টিউন করে আপনি অ্যাপ্লাই করবেন। সো তার আগে আমি রেজুমের প্যাটার্ন নিয়ে আলোচনা করব। একটা রেজুমের প্যাটার্ন কি। আমার রেজুমে সম্বন্ধে যত রকম ধারণা বাজারে আছে, তার মধ্যে সব থেকে আমি বলবো যে খুবই অপ্রয়োজনীয় একটা কথা বাজারে প্রচলিত আছে যে ইউএসএ মেনলি রেজুমে 1 পেজের হতে হবে। আমি বলবো ডেফিনেটলি না। রেজুমে যদি আপনার এক্সপিরিয়েন্স যদি 10 বছর হয়, আপনার রেজুমে তো অবশ্যই 3 পেজের হয়ে যাবে, অ্যাটলিস্ট 2 পেজের হবে। আপনার এক্সপিরিয়েন্স যদি 2 বছর 3 বছর হয়, তাহলে তো আর কিছু লেখার নাই, তখন তো 1 পেজে হয়ে গেল। বাট আমার 7 বছরের এক্সপিরিয়েন্স, আমি কি এর মধ্যে আটাতে পারবো? আমি এমনি তো যত কিছু, এটা তো 3 পেজ লাগতো, আমি তো 2 পেজে অনেকভাবে মেনটেন করছি। আমি কীভাবে রেজুমে ফরম্যাটিং করবো, কোন জায়গাগুলো করবো, সেটা নিয়েও আলোচনা করা যাবে। তার আগে আমি রেজুমের 3টা জিনিস নিয়ে আলোচনা করবো। নাম্বার 1, প্যাটার্ন। রেজুমে দেখতে কেমন, রেজুমের প্যাটার্ন, এবং কিছু স্পেসিফিক জিনিস কিভাবে আমরা সাজাবো সেটা নিয়ে। সো প্রথমে রেজুমে দেখতে কেমন। ইউএসএ রেজুমে দেখতে হবে এমন, এই যে দেখেন, প্রচুর ইনফরমেশন থাকবে, বাট আপনি কোনো জায়গা নষ্ট করবেন না সাইডে। আমি এখানে -9 পর্যন্ত গেছি, পাশে -5 পর্যন্ত গেছি, উপরে যতটুকু জায়গায় করা যায়। সো থাকবে হচ্ছে যে আপনার দেখেন, দেখতে পাচ্ছেন কিনা, এখানে আপনার নাম, ইমেল অ্যাড্রেস অ্যান্ড এভরিথিং। তারপরে সামারি, ডেফিনেটলি সামারি থাকবে। তারপরে জব রেসপন্সিবিলিটিস, এক্সপিরিয়েন্স সাথে জব রেসপন্সিবিলিটিস সহ। আর এরপরে আসবে, প্রথমে এটা আমি প্রিফার করি, প্রথমে হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, তারপরে আমি দিয়েছি একাডেমিক এক্সপিরিয়েন্স, এরপরে এডুকেশন অনেকে আবার প্রথমে দিতে চায়, সেটা আপনার ব্যাপার। আর এরপরে থাকবে স্কিল, নলেজ। স্কিল আর নলেজ, স্কিল একটা থাকবে আর নলেজ আরেকটা থাকবে, এটা একটু আলাদা করে রাখবেন। কেন রাখবেন সেটা আমি বলবো। সো আচ্ছা, এখনই বলছি, নলেজ আর স্কিল আলাদা করে কারণে রাখবেন। নলেজ জিনিসটার মধ্যে আপনি অনেক কিছু, আপনি তো অনেক কিছু নিয়ে নলেজ থাকতেই পারে। সো যখন কোনো একটা স্পেসিফিক জবে অ্যাপ্লাই করতেছেন, সেখানে কিছু কিওয়ার্ডস আছে যেটা ধরেন আপনার রেজুমেতে নাই, আবার রেজুমেতে এডিট করারও তেমন জায়গা নেই, তাহলে আপনি কি করবেন? তাহলে ডেফিনেটলি আপনি ওই নলেজের মধ্যে আপনি বসাতে পারবেন। নলেজ তো খুবই একটা মানুষের তো যে কোনো কিছু নলেজ থাকতে পারে। সো আপনি নলেজের মধ্যে এখানে বসাতে পারেন, এই জন্য নলেজটা আমি রাখতে বলি। তারপরে সার্টিফিকেশনস, ডেফিনেটলি সার্টিফিকেশনস থাকবে। এরপর আপনার যদি কোনো অ্যাওয়ার্ড থাকে, লাস্টে অ্যাওয়ার্ডটা থাকবে। তো এবার আমি আলোচনা করি যে কীভাবে জবের, যেটা আমরা সিভিটা দেখতে কেমন, সিভির মধ্যে কী কীভাবে থাকবে সেটা আলোচনা করলাম। এবার একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছিলাম। সব কিছুর একটা প্যাটার্ন আছে, একটা সামারি, একটা প্যাটার্ন আছে। এক্সপিরিয়েন্স জব রেসপন্সিবিলিটি যে লিখতেছেন সেটার একটা প্যাটার্ন আছে। সো ইউ হ্যাভ টু ফলো দিস প্যাটার্ন। এখন সামারিটা দেখেন, একটু খেয়াল করেন। এখানে আমি প্রথমে বলছি যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার উইথ 6 years অফ এক্সপিরিয়েন্স। সো তার কি আমি কী ধরনের ইঞ্জিনিয়ার? আমি আসলে ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করতেছি, বিকজ আমি নিজে একজন ইঞ্জিনিয়ার, আমার ব্যাপারেই ভালো নলেজ আছে, এটাতে আমি ভালো করে বুঝাইতে পারবো। বাট আপনি যদি অন্য কিছুর হয়, ফর এক্সাম্পল আপনি যদি একটু বিজনেস অ্যানালিস্ট হন, তাহলে লিখবেন যে বিজনেস অ্যানালিস্ট উইথ 6 years এক্সপিরিয়েন্স। তো একজন তাহলে আমি বললাম যে আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তারপরে আমি 6 years অফ ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আমার আছে। তারপরে
আমি বলবো যে আমি কি ধরনের মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের মধ্যে আমি আবার কোন জিনিসটার আমি স্পেশালিস্ট সেটা আমি আবার লিখবো। সো আমি বলছি যে 5 years ইন টেকনিক্যাল সাপোর্ট, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আর রিলেশনশিপ হ্যান্ডলিং। সো আমি এই স্পেসিফিক জিনিস আমি এজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবেও এই অ্যাজ এ ইলেকট্রিক্যাল এই ডিপার্টমেন্টের বা এই ফিল্ডের আমি এই জায়গাগুলোতে এক্সপার্ট। তারপর এক্সপার্টিস আমি এরপর আরও মানে স্পেসিফাই করছি যে এক্সপিরিয়েন্স ইন লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ইকুইপমেন্টস, কনসালটেটিভ সেলস ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিল। যেমন এবার আসি মানে আমি আরও স্পেসিফিক করলাম যে আমি যে টেকনিক্যাল সাপোর্ট বা টেকনিক্যাল সেলস, রিলেশনশিপ হ্যান্ডেলিং, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এই জিনিসটাতে যে আমি হচ্ছে এক্সপার্ট, তাহলে আমি কোন প্রোডাক্ট নিয়ে বা আরও কোন স্পেসিফিক জিনিসে আমি এক্সপার্ট। আমি তখন বলছি যে লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ইকুইপমেন্টস। সো লো অ্যান্ড মিডিয়াম ভোল্টেজ ইকুইপমেন্টসের মধ্যে অনেক কিছু পড়ে। আমি আসলে বেসিক্যালি হাই ভোল্টেজ নিয়ে তেমন কাজ করার সুযোগ হয়নি, সো আমি হাই ভোল্টেজ নিয়ে এখানে লিখে নেই। সো হাই ভোল্টেজ নিয়ে যদি আমাকে জব করতেও বলে আমি হয়তো বা না করবো। সো হাই ভোল্টেজ আমি এখন যাব না, এখন আমি এখন মিডিয়াম ভোল্টেজ দিয়ে আমার এখন অনেক কিছু জানা আছে। তো যাই হোক, এখন আরও বলছি যে এখন দেখেন ব্র্যাকেটে আবার বলে দিয়েছি যে কেমিক্যাল, অয়েল, গ্যাস, পাওয়ার প্ল্যান্ট, ফুড, গার্মেন্টস, pharmaceuticals with a strong track record of getting and exceeding sales target, customer 100% customer স্যাটিসফ্যাকশন। সো এই জিনিসগুলো আমি হাইলাইট করছি। তারপরে এবার আমি নিজের কিছু লিডারশিপ অথবা নিজের ম্যানেজেরিয়াল ক্যাপাবিলিটি সেগুলো আমি আলোচনা করব। মানে আর ইউ ফলোয়িং, আমি আসলে প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছি। সো এখন আমার তো হয়ে গেল যে আমি কী ধরনের এক্সপার্ট, কত বছর কাজ করছি, ওই কী ধরনের ইঞ্জিনিয়ার, সেই ইঞ্জিনিয়ারের আবার ইঞ্জিনিয়ারিংয়ের বা সেই স্পেসিফিক ডিপার্টমেন্টের আবার কোন স্পেসিফিক জিনিসে আমার এক্সপার্টিস আছে। তারপর আমি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি কোন কোন ফিল্ডে জব করছেন, মানে কোন কোন ইন্ডাস্ট্রিতে জব করছেন। এখন ধরেন একটা কোম্পানি, আমি যদি বলি ইউনিলিভার বা টেসলা, আমি টেসলা নিয়ে আলোচনা করি। টেসলা ধরেন একটা ইঞ্জিনিয়ার খুঁজতেছে, সে হচ্ছে টেকনিক্যাল সাপোর্টার একটা ইঞ্জিনিয়ার খুঁজতেছে। কিন্তু আপনি যদি এজ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বাট আপনি যদি ধরেন অয়েল অ্যান্ড গ্যাসে জব করে আসছেন, তো অয়েল অ্যান্ড গ্যাসে জব করেছেন বাট আপনি টেকনিক্যাল সাপোর্টে কাজ করে আসছেন। আর একজন মানুষ ধরেন অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে জব করছে, ফর এক্সাম্পল বাংলাদেশে বা ইন্ডিয়াতে সে টাটা কোম্পানিতে জব করে আসছে, অথবা সে টয়োটাতে জব করছে জাপানে, তাহলে সেও তো টেকনিক্যাল, সেও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেরই কোনো একটা কিছু নিয়ে কাজ করছে। তো কাকে সে প্রিফারেন্স দেবে? ডেফিনেটলি যে এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যার আইডিয়া আছে, ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্স, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস, ইন্ডাস্ট্রি কোডস অ্যান্ড আদার স্টাফস, তাহলে তাকে তো নিবে। এই কারণে আপনাকে স্পেসিফাই করতে হবে আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে জব করছেন। সো আমি বলছি কেমিক্যাল কাজ করছে, অয়েলে কাজ করছে, গ্যাস পাওয়ার প্ল্যান্টে, ফুডে, গার্মেন্টসে। সো আমার একটা লম্বা একটা ট্র্যাক আছে। সো ওর মধ্যে থেকে যেটা ম্যাচ করে, সো এটা মানে ওরা আমাকে পিক করবে। সো এরপরে আমি আলোচনা করতেছি যে বললাম আমার ম্যানেজারিয়াল অ্যান্ড লিডারশিপ এবং আমি একজন মানুষ হিসাবে কেমন, আমার হ্যান্ডেলিং ক্যাপাবিলিটি, সেগুলো নিয়ে আমি আলোচনা করব। সো আমি বলছি যে স্কিল ইন ম্যানেজিং কমপ্লেক্স ক্লায়েন্ট ইনক্লুডিং স্ট্র্যাটেজিক অ্যান্ড ন্যাশনাল অ্যাকাউন্টস। মানে কমপ্লেক্স ক্লায়েন্ট মানে যারা ধরেন যে কোনো একটা কমপ্লেক্স ক্লায়েন্ট বলতে আপনারা অনেকেই বুঝবেন যে অনেক মানুষ হচ্ছে নন টেকনিক্যাল পারসন, উইথ ডিউ রেসপেক্ট। তো নন টেকনিক্যাল পারসন যেটা হয়, আপনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনার একটা মানে ইঞ্জিনে কিংবা আপনার সাবস্টেশন যে সমস্যাটা হয়েছে সেটার সমাধান আমি আপনার সাথে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বুঝাইতে আমার যে সময় লাগবে, একজন নন টেকনিক্যাল পারসন, মানে নন টেকনিক্যাল বলতে বোঝাচ্ছি যে নন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সে হচ্ছে হয়তো বা সে তার ফিল্ডে সে অনেক ভালো, সে হয়তো বা বিজনেসের সে অনেক বড় বিজনেসম্যান, অথবা সে হচ্ছে একজন অডিট অফিসার বা হোয়াট এভার। কিন্তু আমি তাকে বোঝাইতাম একটু সময় লাগবে, বিকজ তার তো নলেজ কম। ঠিক একই রকমভাবে আমাকে যদি আপনি কোনো ট্যাক্স, অডিট কিংবা বিজনেস রিলেটেড কোনো কিছু আমাকে বোঝাইতে চান, আমারও কিন্তু কম মানে অনেক বেশি সময় লাগবে। সো তার কাছেও আমি একজন ইন এ সেন্স নন টেকনিক্যালি তার দিক থেকে তার ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করে, তার ইন্ডাস্ট্রি যে টেকনোলজি সেটা আমি বুঝি না। সো এই ধরনের ক্লায়েন্টকে অনেক সময় হ্যান্ডেল করতে অনেক প্রবলেম হয়, তাদেরকে বোঝাতে একটু টাইম লাগে। এজন্য আমি যদি আপনি ইঞ্জিনিয়ার, আপনাকে বোঝাতে 10 মিনিট লাগে, তাকে অনেক সময় 3 ঘন্টাও লেগে যায় এটা
এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো এই ব্যাপারগুলা আমি অনেক দিন ধরেই হ্যান্ডেল করতেছি। সেই জন্য আমি লিখছি আহ, যে আমি স্ট্র্যাটেজিক অ্যান্ড complex client including strategic and national account to drive business growth, customer satisfaction and retention. সো আমি এই জিনিসগুলোতে আমি এক্সপার্ট। সেই সাথে আমি তাকে আরও বলছি যে স্ট্রং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, আমার প্রজেক্ট ম্যানেজ করার মতো আমার একটা স্ট্রং স্কিল আছে, উইথ দ্য অ্যাবিলিটি টু কোঅর্ডিনেট ক্রস ফাংশনালিটি ইন ডাইনামিক। তো ক্রস ফাংশনালিটি কি, আমি তাকে বলছি যে আমি ক্রস ফাংশনালিটি মানে হচ্ছে যে আমি যখন আমার একটা পজিশনে, ফর এক্সাম্পল আমি যখন কি অ্যাকাউন্ট ম্যানেজার অথবা আমি যদি কাস্টমার সাপোর্ট ম্যানেজার বা কাস্টমার সাপোর্ট ইঞ্জিনিয়ার, তখন আমাকে কাজ করতে হয় কার সাথে, আমাকে সেলসের সাথে কাজ করতে হয়, আমাকে মানে সার্ভিস টিমের সাথে কাজ করতে হয়, আমাকে অ্যাকাউন্টসের সাথে কাজ করতে হয়, আমাকে সোর্সিংয়ের সাথে কাজ করতে হয় যারা ভেন্ডর ম্যানেজমেন্ট করে, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট। তো এই যে ক্রস ফাংশনাল ক্যাপাবিলিটি মানে আমি সব ধরনের মানে সকল রকমের সাথে আমি কাজ করতে পারি, সকল ডিপার্টমেন্টের সাথে কাজ করে একটা সুন্দর সম্পর্ক বজায় রেখে আই ক্যান হ্যান্ডেল দ্যাট। সো এটা আমার ক্যাপাবিলিটি, সেটা আমি এখানে বলছি। তারপরে একটা জিনিস বলেছি যে ফাস্ট পেস্ট সেটিং। এই ফাস্ট পেস সেটিং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সো ফাস্ট পেস সেটিং দেখেন, এই ফাস্ট পেস সেটিং মিনিংটা হচ্ছে যে আমেরিকাতে জব করতে হলে আপনাকে এই জিনিসটা আপনাকে অনেক বেশি জানতে হবে। ফাস্ট পেস সেটিংটা হচ্ছে যে আপনি অনেক সময় খুব প্রেশারের মধ্যে চলে আসে সব কিছু, লাইক উইদিন 10 days আপনাকে প্রজেক্ট কমপ্লিট করতে হবে, রাইট? সো উইদিন 10 days যদি আপনার প্রজেক্ট কমপ্লিট করতে হয়, আপনার হাতে সময় কম, সো বাট আপনার খুবই দ্রুত করতে হবে। সো এই যে ফার্স্ট পেজ সেটিং, বাকি সবাইরা খুব দ্রুত করতেছে, আপনি যেন ওই সেটিংয়ের সাথে নিজেকে ক্যাপাবল করতে পারেন, ওই সেটিংয়ের সাথে যেন আপনি নিজেকে রেডি করতে পারেন, সেটা নিয়ে যেন আপনার প্রবলেম না হয়, সেটা বোঝাচ্ছে যে আপনি ফার্স্ট পেজ সেটিং নিয়ে কাজ করতে পারেন। তারপরে একটা জিনিস লিখছি এরপরে, ম্যানেজ মাল্টিপল টাস্ক সাইমালটেনিয়াসলি, তার মানে আপনি একই সাথে অনেকগুলো কাজ করতে পারেন। আর লাস্টে একদম লাস্ট লাইনটাতে আপনি একজন মানুষ কেমন, এথিক্যালি আপনি কেমন। এখন সবাই তো বলে যায় ভালো মানুষ, তাই না? বাট আমেরিকান বা ওয়েস্টার্ন কালচারে একটা জিনিস হচ্ছে আপনার মুখের কথা তারা বিশ্বাস করবে, আপনি মানুষ মানে জাস্ট তারা এটা বিশ্বাস করে না যে একটা জব পাওয়ার জন্য মানুষ সিভি উল্টাপাল্টা করে বানায় বা যে মতো, এটা ওরা বিশ্বাস করে না। ওরা বিশ্বাস করে একটা মানুষ যা মুখ দিয়ে বললো, যা তার সাথে লেখা আছে তার রেজুমেতে, সেটাই সত্য। সেটা যদি আপনি প্রুভ করতে না পারেন, তারা আপনাকে নেবে না। এবং তারা যথেষ্ট মানে যারা মানে জব সার্চিংয়ে থাকে বা রিক্রুটমেন্ট টিমে থাকে, তারা যথেষ্ট মানে আমি বলবো স্মার্ট। সো আপনি চাইলে যে আমি অনেক কিছু বোঝাই দিব, ইউ ক্যান নট ডু দ্যাট। সো ইউ হ্যাভ টু বি মানে স্মার্ট টু ক্র্যাক দ্যাট ইন্টারভিউ। ওকে, সো যেটা লিখে লাস্টে দেখেন একটা কথা লিখছি, dependable with integrity, a proactive core ethic, and the ability to work in both independently and in a team environment. So dependable with integrity and proactive work ethic. So আপনি ওয়ার্ক এথিক মানে আপনি ওয়ার্ক এথিক্সের সাথে অনেকটা মানে মানে আপনি খুব প্রোঅ্যাক্টিভ, মানে আপনি ওয়ার্ক এথিক্সের সাথে আপনি মেনে চলেন, ঠিক আছে? আপনি এই জিনিসগুলো আপনার মাথায় আসছে, এই জিনিসটা আপনি বললেন, শুধু যে বলছেন তা না, ওরা বিশ্বাস করবে যে আপনি ওয়ার্ক এথিকের সাথে খুবটা প্রোঅ্যাক্টিভ, মানে আপনি এথিক্যাল জিনিসগুলোর সাথে আপনি মানে কম্প্রোমাইজ করেন না। তারপরে অ্যাবিলিটি টু ওয়ার্ক উইথ বোথ ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড ইন এ টিম এনভায়রনমেন্ট। সো আমার ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, কারণ আমেরিকাতে পুরো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং। সো পুরো ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং এই সেন্সে যে কোভিডের পর থেকে হোম অফিস ব্যাপারটা অনেক বেশি হচ্ছে, মানে মানে এটার প্রচলনটা অনেক বেশি বেড়ে গেছে। কোম্পানি দুইটা জিনিস পেয়েছে, যাদের কোম্পানি সেট আপ অনেক ভালো। নাম্বার ওয়ান, দে কুড সেভ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি। তারা খুব কস্ট কাটিং করতে পারতেছে
হওয়ার কারণে তাদের একটা, যেখানে আগে 100 জন মানুষ ছিল একটা অফিসে, তারা সেটা কাট ডাউন করে 30 জন, যেটা ইন পার্সন ছাড়া চলেই না বা সরাসরি অফিসে না গেলে চলে না, সেটা তারা রাখছে। আর সেই 30 জন রাখছে আর বাকি সবাইকে হোম অফিস দিয়ে দিচ্ছে। এটা কি হলো, তাদের অনেক বড় অফিস রুম ভাড়া নেওয়া লাগতো বা অনেক বড় অফিস রুম করা লাগতো, সেখানে আরও অনেক আদার্স খরচ থাকতো, সেটা তারা সেভ করে ফেলছে। তারপরে এই যে অফিসে যাওয়া এবং আসা, একটা এমপ্লয়ি যখন সকালে অফিসের জন্য রেডি হয়ে যায় আবার আসে, অনেক অনেক দেশে ট্রাফিক আছে, ট্রাফিক একটা অনেক বড় প্রবলেম, জ্যাম থাকে আর কি। তারপরে অফিসে যাওয়া আসার কারণে টায়ার্ড থাকে, এই যে এই ব্যাপারগুলো, ফ্যামিলিকে টাইম দিতে না পারা, এ কারণে অনেকের মানে প্রবলেম হয়। সো এই পুরো জিনিসটা, একটা মানুষ হোম অফিস করে তার মাইন্ডসেটও আমার মনে হয় মেন্টালিটিও ভালো থাকে, ফ্যামিলিকে টাইম দিতে পারে, নিজের কিছু পার্সোনাল কাজও করে ফেলতে পারে যদি ছোটোখাটো কাজ, যে অবশ্যই অফিসের কাজ মানে বাদ না দিত, কেউ পার্সোনাল কাজ করবে না। সো এই জিনিসগুলো আর কি, এই জিনিসগুলা আমি বলবো যে অনেক বেশি এখন প্রচলন শুরু হয়ে গেছে। তো এই জন্য ইন্ডিপেন্ডেন্টলি মানে হচ্ছে যে মানে ওয়ার্ক বোথ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড টিম এনভায়রনমেন্ট, মানে আপনি ঘরে বসে মানে কাজ করতে পারেন অনেক কিছু, সেটা আপনি যদি পারেন সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আর আবার টিম এনভায়রনমেন্ট, আপনি যখন টিমে কাজ করতেছেন, সো টিমেও আপনি অনেক ভালো করবেন। আর এই ইন্ডিপেন্ডেন্টলি মানে যে শুধু হোম অফিস বোঝাচ্ছে তা না, ইন পার্সনে ইন্ডিপেন্ডেন্টলি আপনি একা অনেক কিছু কমপ্লিট করতে পারেন, সেটাও মেনলি বোঝাচ্ছে। আমি সেটা ওটাকে বললাম, এটা একটা বড় কারণ হতে পারে। সো তাহলে আমার এটা নিয়ে আলোচনা হলো যে আমার একটা সামারি, মানে আমার যেই সামারি, তখন এখন আরেকটা জিনিস বলি, রেজিউমি নিয়ে আরেকটা মানে অপ্রয়োজনীয় কথা বাজারে প্রচলিত আছে যে রেজুমি, এই যে এত কিছু রেজুমে থাকা যাবে না, রেজুমি তো রিক্রুটাররা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 30 সেকেন্ড পরে এত লেখা থাকবে কেন? হ্যাঁ, অবশ্যই 20 সেকেন্ড। এখন রেজুমিটা কার জন্য 20 সেকেন্ড, কার জন্য 5 মিনিট আর কার জন্য 10 মিনিট, সেটা আপনাকে বুঝতে হবে। এই একই রেজুমি, কেউ কেউ কারোর জন্য এটা 30 সেকেন্ড থেকে 50 সেকেন্ড, আবার একই রেজুমি কারোর জন্য 5 মিনিট, আবার এই একই রেজুমি কারোর জন্য 10 মিনিট, একই জবের জন্য। কিভাবে বলি, সো রেজুমি যখন আপনি এখন আসলে সব কিছু, আমি যেহেতু ওয়েস্টার্ন দেশগুলা বা ইউএস আমেরিকানে কথা বলতেছি, সো ইভেন বাংলাদেশ বা আদার্স দেশগুলাতেও এখন একই রকমভাবে প্র্যাকটিস করা হয়। এটা যেহেতু অনেক বেশি মানুষ জবের অ্যাপ্লাই করে, সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের এত সময় নেই প্রত্যেকটা রেজুমি খুঁটে খুঁটে দেখা। এই জন্য আমরা জবে অ্যাপ্লাই যখন করি তখন এটিএস নামে একটা সিস্টেম, এআই সিস্টেম আর কি। তো এআই হচ্ছে জবটাকে মানে রেজুমিগুলোকে স্ক্যান করে। তো 500 জন মানুষ অ্যাপ্লাই করলে তারা স্ক্যান করে এই কিওয়ার্ডসগুলো ম্যাচ করায়। কিওয়ার্ডসগুলো ম্যাচ করে, সে তো আর রেজুমি পড়তে পারে না মানুষের মতো, সে জাস্ট কিওয়ার্ডসগুলোকে ম্যাচ করে 500 জন থেকে আপনার হয়তো বা 100টা সিভি হচ্ছে রিক্রুটারের কাছে দেয়। রিক্রুটার হচ্ছে এই দেশে রিক্রুটার হচ্ছে যে হচ্ছে কোম্পানির জন্য জব, এইচআর এর আগে জব খোঁজে। আমাদের দেশে কি এইচআর তো সব কিছু করে, বাট এখানে রিক্রুটার হচ্ছে সে রিক্রুটমেন্টের প্রথম প্রসেস থেকে শুরু করে শেষ প্রসেস পর্যন্ত থাকে, বাট প্রথমে সে হচ্ছে জবটা পোস্টিং করে, লোক খুঁজে, কথা বলে, শর্টলিস্ট করে দেন এইচআর এর কাছে দেয়, হ্যাঁ, অথবা হায়ারিং ম্যানেজার কাছে দেয়। সবসময় এইচআর যেখানে থাকবে তা না, এইচআর এর কাজ আসলে এখানে অন্য। ইউএসএতে এইচআর এর কাজ হচ্ছে জবে জয়েন করার পরে মেনলি। যাই হোক, সো এখন সে যখন একটা জব পোস্টিং করে, এটিএস এটাকে রিড করে, কিওয়ার্ড মানে যেই রিজুমগুলোতে বেশিরভাগ ম্যাক্সিমাম কিওয়ার্ড ম্যাচ করতেছে তাদেরকে কাট ডাউন করে রিক্রুটারের কাছে দেয়। এখন এই রিক্রুটারের কাছে তো 100টা রেজুমে গেল রে, এই 100টা রেজুমে যদি সে 1 মিনিট করেও দেখে তাহলে তো সে তার 100 মিনিট মানে হচ্ছে 1.5 ঘন্টা বেশি হচ্ছে তাকে টাইম স্পেন্ড করতে হবে, তার এত সময় নাই 1 মিনিট করে দেখা। সে আসলে 30 সেকেন্ড দেখে বা 40 সেকেন্ড দেখে বা 50 সেকেন্ড। এই 50 সেকেন্ডকে চোখের দেখায় দেখে সে 100টা থেকে 30টা বানায় ফেলে, 30টা বানায় ফেলে। এখন সে কিভাবে এটা করে, তার জন্য এই সিভিটা মানে 30 সেকেন্ড। তো তার জন্য এই 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 রেজুমিটা হচ্ছে আপনার 30 সেকেন্ড। কিন্তু এখন আপনাকে শর্ট লিস্টেড করলো, এর পরবর্তীতে কি আপনার মানে রিক্রুটার আপনাকে কল করলে কি জব হয়ে যাবে? সেকেন্ড ইন্টারভিউ হবে, থার্ড ইন্টারভিউ হবে, ফাইনাল ইন্টারভিউ হবে। যেমন আমার যেমন 5টা ইন্টারভিউ হয়েছে,
তো 5টা ইন্টারভিউ পর্যন্ত যেতে হলে এখন রিক্রুটার যখন আমার এটা দেখছে সে যখন 30 সেকেন্ডে দেখছে, এই জন্য রিক্রুটারের জন্য এটা 30 সেকেন্ড বা 50 সেকেন্ড। তো রিক্রুটার কীভাবে এত কিছু পড়বে? না, পড়বে না। রিক্রুটার কী করবে, এই যেখানে আপনি লিখে দিলেন না যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 6 বছর এক্সপিরিয়েন্স, এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এইটুকু। সো এটা হচ্ছে যে রিক্রুটার এটুকু পড়বে। এরপরে দেখেন জব রেসপন্সিবিলিটিস। তো জব রেসপন্সিবিলিটিস আমি এখানে হাইলাইট করে দিয়েছি, একটু খেয়াল করবেন যেখানে হাইলাইট করা আছে কিছু জিনিস। সো আমি যখন যে জবে অ্যাপ্লাই করবো ওই জবের স্পেসিফিক জিনিসগুলো যেটা তার চোখে পড়া উচিত বা সে যেটা খুঁজতেছে সেটা তো আমার মাথায় আছে। তো আমি সেই জিনিসগুলোকে হাইলাইট করে দেবো, সেই জিনিস হাইলাইট করে দেবো যাতে তার চোখে পড়ে এবং সেটাকে শর্ট লিস্টেড করে। এরপরে সেই 30 জনের মধ্যে সে হচ্ছে কল করবে, কাউকে SMS দেবে, কাউকে ইমেল করবে। 30 জনের ভিতরে হয়তো 20 জন রেসপন্স করবে, বাকি হয়তো বা যারা জবে কল পাওয়া শুরু করছে দ্যাট মিনস তারা অন্য জায়গা থেকে কল পাচ্ছে, তারা অনেকের জব হয়তো বা হয়ে গেছে। তো 20 জনকে সে শর্ট লিস্টেড করবে। এই 20 জনকে সে কল করবে, কল করে তাদের সাথে কথা বলবে, কথা বলে যার সাথে তার ভালো লাগবে সেখান থেকে সে 10 জনকে সিলেক্ট করবে। এই 10 জনকে এরপরে HR বা হায়ারিং ম্যানেজার কাছে যাবে, তার পরবর্তীতে ইন্টারভিউ হবে। এভাবে 5 জন হয়ে যাবে, তারপরে 2 জন হবে, তারপর ফাইনাল ইন্টারভিউতে একজন সিলেক্ট হবে। সো এখন এটা যখন এই 10 জনের সিভিটা যখন HR এর কাছে যাচ্ছে বা হায়ারিং ম্যানেজারের কাছে যাচ্ছে, হায়ারিং ম্যানেজার তো আর 100টা সিভি পড়তেছে না, সে তো 10 জনের মানে সিভি পড়তেছে। তার কাছে কিন্তু একটা সিভির জন্য 5 মিনিট করে টাইম আছে, সে ফুটিয়ে দেখবে। তার মানে কি, একই রেজুমি বা একই সিভি যেটা কিনা রিক্রুটারের জন্য ছিল 50 সেকেন্ড বা 1 মিনিট, সেটা HR এর কাছে গেলে হয়তো 5 মিনিট, হায়ারিং ম্যানেজারের কাছে গেলেও 10 মিনিট। এখন ফাইনালি যখন এটা আপনাকে একদম ফাইনাল ইন্টারভিউতে যাবে, ফাইনাল ইন্টারভিউ বোর্ডে যখন হয়তো 4-5 জন থাকবে, তারা আপনার সিভিটা পুরো টাইমটা আপনার সিভিটা দেখবে। তাদের জন্য এই সিভির পিছনে 30 মিনিট টাইম আছে, হোল মানে ইন্টারভিউ টাইমটাই তাদের টাইম। তাহলে একই রেজুমি কারোর জন্য 50 সেকেন্ড, কারোর জন্য 5 মিনিট এবং কারোর জন্য 30 মিনিট। হ্যাঁ, এই জন্য আপনার রেজুমি তো আর বারবার চেঞ্জ হবে না। সো এই রেজুমিটা ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত চলতে থাকবে, ফরওয়ার্ড হতে থাকবে। সো রেজুমিটা এমনভাবে রেডি করা যে যার কাছে 50 সেকেন্ড আছে সেও যেন রেজুমিটা পছন্দ করে, যার কাছে 5 মিনিট আছে সেও যেন পছন্দ করে, যার কাছে 30 মিনিট আছে সেও যেন ইমপ্রেসড হয়। এবার আসি সামারি নিয়ে আলোচনা শেষ। এবার জব রেসপন্সিবিলিটিস। আমি যে বললাম জব রেসপন্সিবিলিটিস হচ্ছে যে আমি যখন তার আগে একটা জিনিস বলি, আমি যখন অ্যাপ্লিকেশন করব একটা সিভি অ্যাপ্লিকেশন, একটা জব অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো। তার আগে আমি বলে রাখি, এটা যেহেতু আমি একটা ইন জেনারেল ভিডিও করতেছি, যখন আপনি ওই যে মাস্টার সিভি আছে, এবার আপনি জবে অ্যাপ্লাই করতেছেন, রাইট? ফর এক্সাম্পল আপনি সিমেন্সে আপনি ডিজাইন ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতেছেন। সো কী করবেন, ওদের যে জব রেসপন্সিবিলিটি আছে সেটা কপি করবেন, ওদের যে কোয়ালিফিকেশন সেটা কপি করবেন, কপি করে এআইকে ChatGPT, জেমিনি, ডিপসিক যেখানে হোক আপনি সেখানে পেস্ট করবেন। সেই সাথে আপনার এই রেজুমেটা আপলোড করবেন। আপলোড করে ওকে বলবেন যে কুড ইউ প্লিজ টেল মি যে আমার এই রেজুমেটা এই জবের সাথে কত % ম্যাচ করে। সো ম্যাক্সিমাম সময় 50-60% ম্যাচ করে এটা বলবে। তখন আপনি বলবেন যে প্লিজ টেল মি যে আমার কোন কোন জায়গাতে আমার হচ্ছে আই হ্যাভ টু চেঞ্জ, আই হ্যাভ টু অ্যাড, আই হ্যাভ টু এডিট। তখন বলবো যে তোমার এই জায়গাগুলোতে এডিট করো। খবরদার ওর যেভাবে রেজুমে রেডি করবে ওটাতে আপনি যাবেন না, ও যে সাজেশন করতেছে সে অনুযায়ী জিনিসগুলোকে চেঞ্জ করবেন। জব রেসপন্সিবিলিটি অনুযায়ী কোনো একটা স্পেসিফিক জব রেসপন্সিবিলিটিস যদি না থাকে সেটাকে বুঝে নেবেন যেটা আপনি পারেন কিনা। যদি আপনি পারেন তাহলে সেই জব রেসপন্সিবিলিটিসটা লিখে নেবেন। আবার যদি সেই জব রেসপন্সিবিলিটিসটা আপনি লিখতে না পারেন, ওকে বলবেন যে এই জব রেসপন্সিবিলিটিস অনুযায়ী তুমি আমার জন্য একটা জব রেসপন্সিবিলিটিস লিখে নাও, আমার সিভি অনুযায়ী, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী এটা লিখে দাও যেটা আমি এখানে বসাবো। তারপর সে দিল, তারপর সেখানে এটা বসায় দেবেন। বসানোর পরে পুরো সিভিটা ওর মতো এডিট করবেন, কখনো কখনো সামারিজের মধ্যে চেঞ্জ করবেন। যে নলেজ আমি বললাম আগে, যে নলেজ একটা অপশন থাকবে, যে নলেজের স্কিল অ্যান্ড নলেজটা হচ্ছে আপনার অনেক কিছু নিয়ে আপনার নলেজ থাকতে পারে, একটা মানুষের নলেজের তো শেষ নেই। সো যেই জিনিসটা আপনি জানেন না, ফর এক্সাম্পল আপনি ওই যে রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ারকে আপনি বুঝেন না, তারপরে স্পেসিফিক করে যদি বলি ধরেন কাস্টমার রিটেনশন নিয়ে ধরেন আপনি কাজ করেন নাই, বাট কাস্টমার রিটেনশনটা ওরা চাচ্ছে। সো স্কিলের মধ্যে কাস্টমার রিটেনশনটা দিয়ে দেবে নলেজের মধ্যে। তারপরে যদি আমি বলি নলেজ কোথায় আছে, তারপর ধরেন যে ইলিউ স্ট্যান্ডার্ড, IEEE, এগুলো যদি আপনি না জানা থাকে আপনি IEEE নিয়ে
1 ঘন্টা পড়ে নিলেন, IEEE স্ট্যান্ডার্ড কি, LO স্ট্যান্ডার্ড কি সেটা পড়ে নিলেন, NFPA, NESC এগুলো নিয়ে আপনি ধরো হয়তো একটা কোর্স করে নিলেন, ঠিক আছে? আপনি জবে অ্যাপ্লাই করে দিলেন, তারপর এটা মানে আপনি জেনে নিলেন, তার মানে কি আপনার মিথ্যা বলা হলো না, হ্যাঁ? সো এরকমভাবে প্রত্যেক জায়গায় চেঞ্জ করে করে তারপরে ফাইনালি আপনি হচ্ছে এবার ChatGPT-কে ওই সিভিটা আবার দিবেন, বলুন যে দেখো আমি এভাবে চেঞ্জ করছি তোমার কথা অনুযায়ী, এখন বলো কত পার্সেন্ট ম্যাচ করতেছে। তো এরপর সে বলবো যে ওকে নাও ইটস ম্যাচিং লাইক মোর দেন 80% or 90%, সো তখন ইউ আর গুড টু গো, তখন আপনি সেটা আপনি সেই জবে অ্যাপ্লাই করে দেবেন। এভাবে জবে অ্যাপ্লাই করলে হোপফুলি আপনার অবশ্যই কল আসবে। আচ্ছা, তো আমি সামারি প্যাটার্ন নিয়ে আলোচনা করছি, কিন্তু জব রেসপন্সিবিলিটিসের প্যাটার্ন আছে একটা, সেটা নিয়ে আমি আলোচনা করি নাই, সেটা আমাকে আলোচনা করতে হবে। সো জব রেসপন্সিবিলিটিস যখন আপনি লিখবেন এই প্যাটার্নে লিখবেন। দেখেন আমি একটা জব রেসপন্সিবিলিটি যে লিখছি, ওই যে আমার রিক্রুটারের জন্য যে আর 5 মিনিট সময় আছে, মানে 50 সেকেন্ড সময় আছে, এই জন্য এই জব রেসপন্সিবিলিটিস তো আমি ডিটেল লিখবই 2 লাইন বা 1 লাইন, কিন্তু জব রেসপন্সিবিলিটিসের একটা নাম দিব। দেখেন আমি এখানে একটা নাম দিছি যে কাস্টমার রিটেনশন অ্যান্ড সার্ভিস রিলায়েবিলিটি, তারপরে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট। তো প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্টের মধ্যে আমি আবার ডিটেল লিখছি, বাট যখন আমি এই শুধু প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট এই আমি রেসপন্সিবিলিটিসের একটা আলাদা নাম দিব, একটা টাইটেল দিব, তখন সে শুধুমাত্র ওইটুকু পড়ে ভিতরে তার পড়ার দরকার না, সে যেহেতু সে বুঝবে যে দেখেন আমি যদি এটা পড়ি যে প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট, সো এখানে লিখছে যে রিভিউ টেকনিক্যাল ড্রয়িংস, প্ল্যান্ড মেনটেন্যান্স schedules and provided spare parts solution for the gas genset, substation, boilers, chillers, supported project execution to ensure seamless operation. দেখেন প্রজেক্ট প্ল্যানিং অ্যান্ড এগুলো প্রজেক্ট প্ল্যানিং এর মধ্যে পড়ে, এবং সে যেহেতু হাজার হাজার মানে ক্যান্ডিডেট নিয়ে কাজ করে, সে জানে যে প্রজেক্ট প্ল্যানিং এবং টেকনিক্যাল সাপোর্টের মধ্যে আসলে কি থাকতে পারে। সো একটা ছেলে বা একটা মেয়ে, যে একজন ক্যান্ডিডেট যখন প্রজেক্ট প্ল্যানিং এবং টেকনিক্যাল সাপোর্ট নিয়ে সে কাজ করছে, সেটা লিখছে, দ্যাট মিনস হি অর শি নোজ অ্যাবাউট দ্যাট। সো ওইটা নিয়ে তার আরও তো মাথা ব্যথা নেই, সো সে এটাকে তার জিনিসটা সে জেনে গেল। কিন্তু যখন হচ্ছে HR বা হায়ারিং ম্যানেজার দেখবে, হায়ারিং ম্যানেজার মানে যে আপনার ম্যানেজার হবে, সে এখানে হায়ারিং ম্যানেজার মানে হচ্ছে যে আপনার যারা কাজ করবেন সে হচ্ছে মেনলি হায়ারিং ম্যানেজার। হায়ারিং ম্যানেজার সে ইন্টারভিউটা নেয়। সো এখন এই পুরা মানে ব্যাপারটা জব রেসপন্সিবিলিটিসটা এরকমভাবে সাজাবেন, কিন্তু এখন প্যাটার্ন নিয়ে আলোচনা করতেছিলাম। সো প্যাটার্নটা আরেকটা কি, এখন এই যে যখন আপনি ডিটেল লিখবেন তখন ডিটেল মানে জব রেসপন্সিবিলিটিসের লেখার প্রত্যেকটা জব রেসপন্সিবিলিটির একটা প্যাটার্ন আছে। এটা শুধু জব রেসপন্সিবিলিটিসের জন্যই না, এটা যে কোনো কিছু। আপনি যদি জব শুরু করার পরে যদি কোনো প্রেজেন্টেশন আপনি করেন, কোনো কিছু যদি মানুষকে বোঝাতে চান, এই প্যাটার্নটা আপনি ফলো করতে পারবেন। এই প্যাটার্নের একটা নাম আছে, আমি এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু প্যাটার্নটা হচ্ছে এমন, মানে আমি স্পেসিফিক আলোচনা করছি স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস সাপোর্ট। তো এই স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস সাপোর্ট ছিল আমার জব রেসপন্সিবিলিটিস। এখন প্যাটার্নটা হচ্ছে কোম্পানি আমাকে কি কাজ দিয়েছিল, এই কাজটা কমপ্লিট করার জন্য আমি কি কি ইনিশিয়েটিভ নিয়েছি বা কি কি পদক্ষেপ নিলাম বা কি করলাম, আর মানে এই কাজটা সাকসেসফুল করার জন্য আমি কি কি করেছি, কি কি প্রবলেম ফেস করছি, বা আমি কি করেছি মেনলি আমার হচ্ছে এখানে এফোর্টটা কি ছিল, আর ফাইনালি আমি কি অ্যাচিভ করছি। আমি এক্সাম্পল হিসেবে বলি যে স্পেয়ার পার্টস অ্যান্ড সার্ভিস সাপোর্ট। সো ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউটেড স্পেয়ার পার্টস ফরকাস্ট ফর দ্য গ্যাস অ্যান্ড ডিজেল জেনারেটর। সো এই গ্যাস আর ডিজেল জেনারেটরের জন্য মানে আমার ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিকিউটেড স্পেয়ার পার্টস ফোরকাস্ট, এই স্পেয়ার পার্টস ফোরকাস্টের ডেভেলপমেন্ট এবং এক্সিকিউট করা ছিল আমার কাজ। এটা কোম্পানি আমাকে দিয়েছে, এই কাজটা আমার কোম্পানির তরফ থেকে আমার জন্য এই কাজটা ছিল যে এটা আমার জন্য করতে হবে। সো এখন আমি তাহলে এই কাজটা সাকসেসফুল করার জন্য কি করেছি, দেখেন আমি বলছি যে প্রিপেয়ার্ড অ্যান্ড সাবমিটেড লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কোটেশন অন দ্য সেম ডে অফ দ্য ইনকোয়ারি। মানে এটা যে আমি খুব ভালোভাবে সাকসেসফুল করার জন্য আমি ইন্টারন্যাশনাল কোটেশন, কোনো একটা কাস্টমারের কোনো কোটেশন লাগবে, তার টেকনিক্যাল ডিজাইনিং হ্যান ত্যান এগুলো সব যা যা করা লাগে, এটা আমি খুব দ্রুত করে আমি সেম ডেতেই মানে সাবমিট করছি। সো ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে, বিশেষ করে কাস্টমার ফেসিংয়ে, তারা সব কিছু খুব দ্রুত চায়, এটা সব দেশেরই, কারণ
ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা ইন্ডাস্ট্রি জিনিসগুলোর জন্য সময় থাকে না আমাদের। কোনো হঠাৎ করে শাটডাউন, হঠাৎ করে প্রবলেম, টাইমলাইন, ডেডলাইন, লিকুইডিটি ড্যামেজ। সো লিকুইডিটি ড্যামেজ শব্দটা নিয়ে আপনার কতটুকু পরিচিত জানি না। লিকুইডিটি ড্যামেজটা হচ্ছে যে আপনি কোনো একটা প্রজেক্ট ধরেন 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো উন্নত কান্ট্রিতে যেটা থাকে এবং বাংলাদেশেও মাল্টিন্যাশনাল কোম্পানির যদি কোনো প্রজেক্ট আপনি করেন, এর থেকে লিকুইডিটি ড্যামেজ থাকে। মানে হচ্ছে যে 3 মাসের মধ্যে যদি আপনি কাজটা কমপ্লিট করতে না পারেন, 3 মাস মানে 90 দিন, 3 মাস মানে 90 দিন, 91 দিন, 92 দিনতম দিন, প্রত্যেকটা দিনে আপনার একটা করে তার টাকা মাইনাস করতে থাকবে, মানে জরিমানা করতে থাকবে এক কথায়। সো এটাকে বলে লিকুইডিটি ড্যামেজ। সো যাতে মানুষ প্রজেক্ট খুব মানে টাইমলি উঠায় ফেলে, এই কারণে আসলে এই রুলসটা করা, যাতে ইচ্ছা করে লেনদেন না করে। লিকুইডিটি ড্যামেজ থাকবে, সো এই কারণে তারা সব কিছু খুব ফাস্ট চায়। তো সেই জন্য মানে তারা কোনো কিছু কোটেশন চাইলে, কোনো টেকনিক্যাল সাপোর্ট চাইলে, কোনো ইনকোয়ারি থাকলে আমি সেম ডেতেই তাদেরকে সাবমিট করতাম। তারপর নেগোশিয়েটেড উইথ ক্লায়েন্ট ফর ইনিশিয়াল লিড অ্যান্ড কন্ট্রাক্ট এক্সিকিউশন, আমি ক্লায়েন্টের সাথে নেগোসিয়েশন করতাম, তারপরে হচ্ছে কন্ট্রাক্টকে এক্সিকিউশন করতাম, তারপরে ইনক্রিজ। এখন আমার তাহলে এখন কী হলো, এবার আমার সাকসেস কী? ওই যে বললাম যে কোম্পানি আমাকে কি জব রেসপন্সিবিলিটিস কী দিয়েছিল, আমি সেটা কমপ্লিট করার জন্য কী করেছিলাম, এবং আমি ফাইনালি আমার অ্যাচিভমেন্ট কী, সেই অ্যাচিভমেন্টটা আপনি সবসময় হাইলাইট করে দেবেন। দেখেন প্রত্যেকটা জায়গাতে আমি অ্যাচিভমেন্টটাকে হাইলাইট করছি, সব জায়গাতে অ্যাচিভমেন্ট। সো এটা কাইন্ড অফ একটা স্টোরি টেলিংয়ের মতো, যে আপনি কী কাজ ছিল, কী করেছেন, কীভাবে করেছেন। আমেরিকানরা স্টোরি টেলিংটা খুব পছন্দ করে। তো দেখেন আমি জব রেসপন্সিবিলিটিসগুলো খুব সুন্দর করে 2 লাইন 3 লাইন পর্যন্ত লিখছি। হ্যাঁ, সো এখানে লাস্টে লিখছি ইনক্রিজ স্পেয়ার পার্টস সেল বুস্টিং কাস্টমার রিটেনশন রেটস বাই 21%। নাম্বারটা অনেক ইম্পর্টেন্ট এখানে। আপনার যে অ্যাচিভমেন্টে আপনি মানে আপনি যে অ্যাচিভ করতেছেন, সেই অ্যাচিভমেন্টে যদি আপনি নাম্বার দিয়ে প্রকাশ করতে পারেন, তখন তারা মনে করবো ও তো এতটুকু, মানে এটা ইজিলি মানুষের মাথায় ক্যাচ করে, রাইট? সো 21% রিটেনশন মানে কি? মানে আমি মানে একটা বড় অ্যামাউন্ট কাস্টমার যারা মানে মানে চলে গেছিলো, তাদেরকে আমি আবার নতুন করে ফিরে নিয়ে আসছি। তো 21% কাস্টমার থেকে অনেক বিগ পরিমাণ একটা বিজনেস আমার কোম্পানি পাচ্ছে। সো এটা ছিল আমার অ্যাচিভমেন্ট। তারপরে আমি যদি আরও একটা বলি, যে দেখেন কাস্টমার রিটেনশন অ্যান্ড সার্ভিস রিলায়েবিলিটি। সো এখানে আমি মেনটেন ক্লায়েন্ট মেনটেন্যান্স রেকর্ড, কন্ডাক্টেড ন্যাশনাল ওয়াইড মোর দেন 25% ক্লায়েন্ট ভিজিট পার মান্থ। সো এই জিনিসগুলো তো ফাইনালি আমি কী করছি, এই এতগুলো কাজ করে আমার কাজ ছিল কি, কাস্টমার রিটেনশন অ্যান্ড সার্ভিস রিলায়েবিলিটি, এটা আমার কোম্পানির তরফ থেকে আমার কাজ ছিল। সো আমি কী করছি, আমি ক্লায়েন্ট রেকর্ড মেনটেন করছি যাতে করে আমি কোনো কিছু মিস না হয়। তারপরে আমি প্রতি মাসে এতগুলো ক্লায়েন্ট ভিজিট করতাম, আমি তারপরে তাদের ইনস্ট্যান্ট টেকনিক্যাল সাপোর্ট দিয়েছি। তারপরে কী করছি, ইমপ্রুভ কাস্টমার রিটেনশন বাই ইনক্রিজড এএমসি ফ্রম 55 to 71। মানে হচ্ছে কি, এএমসিটা হচ্ছে অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট। মানে আমরা যখন অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট মানে কোনো একটা স্পেসিফিক ইঞ্জিন বা সাবস্টেশন কোনো যদি কোম্পানির কাছ থেকে আপনি কেনেন, তাহলে তার সব কিছুর দায়িত্ব তারই থাকবে। আপনি পার্টস কিনবেন বা পার্টস টেকনিক্যাল সাপোর্ট, সার্ভিস সাপোর্ট যা যা লাগবে ওই কোম্পানির কাছ থেকে আপনি নেবেন, অন্য জায়গা থেকে নিতে পারবেন না, এবং সেই কোম্পানি আপনাকে সব কিছু দিতে বাধ্য টাইমলি। এটা কন্ট্রাক্ট থাকে, এটাকে বলে অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত হয়। সো আপনি যদি কোনো একটা কোম্পানির সাথে কোনো একটা স্পেসিফিক ইঞ্জিনের জন্য বা আপনার প্রোডাক্টে যদি অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্ট থাকে, এটা সুবিধা হচ্ছে যে এই কাস্টমারটা অন্য কোথাও যাবে না। সো এতে করে কি হয়, তার সার্ভিসটাও অনেক ভালো পায় তারা, এবং তারা খুশি থাকে। সো এই অ্যানুয়াল মেনটেন্যান্স কন্ট্রাক্টটা যত বেশি করতে পারবেন আপনার কোম্পানির জন্য ভালো। মানে আপনি যে কোম্পানির প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন বা যে কোম্পানি হয়ে আপনি ইঞ্জিনিয়ার হিসেবে সাপোর্ট দিচ্ছেন, সেই কোম্পানির জন্য ভালো, ওই কোম্পানির জন্য ভালো। বাট আপনি মানে অ্যাজ আ মানে লাইক ম্যানুফ্যাকচারার, অ্যাজ আ ডিস্ট্রিবিউটর, হোয়াট এভার, সো এটা আপনার ভালো হবে। সো সেই এএমসি কন্ট্রাক্ট 55 থেকে আমি 71 ইনক্রিজ করছি, যেটা একটা হিউজ, অনেক বড় একটা বুস্টিং। সো এতে করে রেভিনিউ জেনারেট অনেক বেশি হয়েছে, সার্ভিস কভারেজ বাড়ছে আর কি। সো এই আর কি, এটা হচ্ছে প্যাটার্ন। তো সব কিছুর ক্ষেত্রে প্যাটার্ন এরকম থাকবে। তো রেজুমি, এরপরে বাকিগুলো। সো সামারি, তারপরে হচ্ছে জব রেসপন্সিবিলিটিসের এই প্যাটার্নটা ফলো করা অনেক জরুরি। এটা যদি করা হয় তাহলে যেটা হয় যে ইজিলি তারা ধরতে পারে, মানে বুঝতে পারে যে আপনার
সব কিছু খুব সাজানো গোছানো। একটা জিনিস আমি এই পর্যন্ত যত জায়গায় জব অ্যাপ্লাই করছি, যতজনের সাথে কথা হয়েছে, অনেকেই হয়তো বা জবে কল করে নাই। আমি লিঙ্কডইনে প্রচুর জব কানেকশন বাড়াইতাম। লিঙ্কডইনে আমি একটা আলাদা একটা জব কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা নিয়ে আমি একদিন দেখাবো। আরেকটা দেখাবো হচ্ছে লিঙ্কডইনে কীভাবে মানুষের সাথে কমিউনিকেশন বাড়ানো যায়, তারপরে কোন সময় জবে অ্যাপ্লিকেশন করলে আপনার জন্য ভালো হয়। সো এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সো লিঙ্কডইনে বা যখনই কারোর সাথে আমি সিভি সাবমিট করছি, একটা কথা সবসময় শুনছি যে ইয়োর রেজিউমে ইজ এক্সেলেন্ট, লাইক ইমপ্রেসিভ রেজুমে, এই জিনিসটা সবসময় আমি শুনেছি। এবং তারা বলছে যে আমার কাছে হয়তো এই সময় সুযোগ নাই, তবে পরবর্তীতে তোমাকে জানাবো। হ্যাঁ, পরবর্তীতে তারা আমাকে কল করছে, এরকম অনেকবার হয়েছে আর কি। সো রেজুমেকে ইমপ্রেসিভ, দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। ইফ ইউর রেজুমে ইজ নট গুড, দেন আমি বলবো যে মানে জব পাওয়ার 50% চান্সেস চলে গেল। সো রেজুমে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই তো ওভারঅল আলোচনা রেজুমে নিয়ে বা জব সার্চিং নিয়ে। এখন সামনে যেটা আমি করব যে একটা জব কীভাবে অ্যাপ্লাই করে সেটা দেখাই দিব, রেজুমেতে কীভাবে চেঞ্জ করে সেটা দেখাই দেবো জব অ্যাপ্লাই করার সময়। তারপরে কীভাবে লিঙ্কডইনে হচ্ছে কানেকশন বাড়ানো যায়, লিঙ্কডইনে কী ধরনের মানুষের সাথে কীভাবে মানে কোন ধরনের টুলস ইউজ করলে ইজিলি আপনি রাইট পারসনের সাথে কানেক্টেড হবেন। তারপরে হচ্ছে কোন সময়টাতে জব অ্যাপ্লাই করলে সাকসেস রেট আসে, ঠিক আছে। তারপরে এরপরে আলোচনা করব যে ফার্স্ট ইন্টারভিউ, মানে আপনি কল পেলেন একজন রিক্রুটারের, তাকে কীভাবে ইমপ্রেস করে সেকেন্ড কলে যাওয়া যায়, সেকেন্ড ইন্টারভিউটা কেন হওয়া উচিত, ফাইনাল ইন্টারভিউতে কী ধরনের জিনিস আলোচনা করে অ্যান্সারগুলো কীরকম হইলে বা কীভাবে দিলে একটা ক্র্যাক ইন্টারভিউ হয় একটা জব পাওয়ার ক্ষেত্রে। আমি তো অনেক ফাইনাল ইন্টারভিউ দিয়েছি, মানে 3, 4, 5, 7টা পর্যন্ত, আর ইনিশিয়াল ইন্টারভিউ তো 20-30টা হবে, তারপরে সেকেন্ড ইন্টারভিউ অনেকগুলো। সো সব কিছু মিলায়ে যদি মানে আমি বলবো যে সব কিছু মিলায়ে একটা জব ফাইনালি সাকসেসফুল হয় আর কি। সেগুলো সব নিয়ে আমি মানে আলোচনা করব মানে পার্ট বাই পার্ট। এরপর আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমার মানে জানাতে পারেন, সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের অ্যালামনাই সেশন একটা পেজ ছিল যেখানে আসলে অনেক ভিডিও ছিল, বাট সেগুলো ডিলিট হয়ে গেছে, এবং সেই কারণে ভিডিওগুলো করা আপনাদের সব কিছু হেল্প হয়।